গর্ভাবস্থায় বাচ্চার নড়চড়া হলো প্রত্যেকটা মায়ের জীবনে একটা আলাদা অনুভূতি। এই সময় বাচ্চার নড়চড়া দেখেই আমরা বুঝতে পারি বাচ্চা পেটের মধ্যে সুস্থ আছে, ভালো আছে। এবারে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চার নড়চড়া করছিল ঠিকই, কিন্তু হঠাৎ করে বাচ্চার নড়চড়াটা কমে গেছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় কী করব, এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় বাচ্চার নড়চড়া কবে থেকে শুরু হয়, এই সময় বাচ্চার নড়চড়া সারাদিনে ঠিক কতবার করলে স্বাভাবিক, তাছাড়াও কোন কোন ভুলের জন্য বাচ্চার নড়চড়া কম করতে পারে, এই সময় কি করবেন এবং কোন সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার A to Z প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটাকে মন দিয়ে দেখুন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাচ্ছে। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থার 5 মাসের মধ্যেই কিন্তু প্রায় বেশিরভাগ মায়েরা বাচ্চার নড়চড়া টের পেয়ে যায়। তবে এক্ষেত্রে যারা প্রথমবার প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু 5 মাসের পরেই বাচ্চার নড়চড়াটা বুঝতে পারবেন, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চার নড়চড়াটা বুঝতে একটু সময় লেগে যায়। কিন্তু যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু খুব সহজে বাচ্চার নড়চড়াটা একটু আগেই বুঝতে পারেন। এক্ষেত্রে প্রেগনেন্সির 18 থেকে 24 সপ্তাহের মধ্যে বাচ্চার নড়চড়াটা হালকাভাবে বোঝা যেতে শুরু করে। তো এই সময় অনেক মায়েরা ভাবেন যে হয়তো বাচ্চার নড়চড়াটা খুব একটা স্পষ্ট হবে, খুব জোরাল হবে বা খুব জোরে হাত লাথি ঘুষি মারবে। না, এই সময় বাচ্চার নড়চড়াটা একটা সাঁতার কাটার মতো বা পেটের কোনো একটা পাশে বুদবুদে ওঠার মতো বা কোনো কিছু হয়তো পেটের মধ্যে নড়ে উঠলো, এমনটা কিন্তু আপনি টের পাবেন। যেটা কিন্তু অনেক মায়েদের বুঝতে একটু সময় লেগে যায় যে হ্যাঁ, এটাই বাচ্চার নড়চড়া। তবে সে যাই হোক, এই সময় বাচ্চার নড়চড়াটা কতবার হলে আপনি মনে করবেন এটা স্বাভাবিক। দেখুন, গর্ভের মধ্যে বাচ্চার নড়চড়া সারাদিনে, মানে প্রথম দিকে প্রেগনেন্সির 5 থেকে 6 মাসে বাচ্চার নড়চড়াটা সারাদিনে 10 থেকে 12 বার করলে এটা স্বাভাবিক। কারণ এই সময় বাচ্চা নড়চড়া করে ঠিকই, কিন্তু আপনি ততটা বুঝতে পারবেন না, কারণ বাচ্চা এতটাই ছোট যে বাচ্চার নড়চড়াটা অনেক মায়েরা বুঝতে পারেন না। তবে সারাদিনে অন্তত পক্ষে 10 থেকে 12 বার কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিছু কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু বাচ্চা খুব বেশি নড়ে। যেমন আপনি যখন খেয়ে উঠবেন দেখবেন যে বাচ্চা একটু বেশি নড়ছে, বা আপনি হয়তো কোনো একটা মিষ্টি খাবার খেলেন দেখবেন বাচ্চা বেশি নড়ছে, বা আপনি হয়তো ঘুমোচ্ছেন বা রেস্ট নিচ্ছেন তখন দেখবেন বাচ্চা একটু বেশি নড়ছে। তো এই সব কারণগুলোর জন্য বাচ্চা একটু বেশি নড়বে এবং এই সময় বাচ্চা নড়াচড়াটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তবে প্রেগনেন্সি যতটা এগিয়ে যাবে বাচ্চার নড়াচড়াটাও আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন, আর এই সময় বাচ্চার নড়াচড়াটাও আরও একটু বেশি করবে। মানে প্রেগনেন্সির 7 থেকে 8 মাসে এই সময় বাচ্চার নড়াচড়াটা তো 2 ঘন্টার মধ্যে 10 থেকে 12 বার করবে, বা এর চেয়ে বেশিও করতে পারে, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এবারে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চার নড়াচড়াটা কমে যাচ্ছে। দেখুন, গর্ভাবস্থায় কিছু কিছু ভুল রয়েছে যেগুলো কিন্তু অনেক মায়েরা না জেনে করে থাকেন, আর যার কারণে বাচ্চার নড়াচড়াটা কমে যায়। যে ভুলটা আপনি ভুলেও করবেন না, তার মধ্যে প্রথমত হলো বেশ কিছুক্ষণ ধরে না খেয়ে থাকা। দেখুন, আপনি যদি গর্ভাবস্থায় বেশ কিছুক্ষণ ধরে না খেয়ে থাকেন বা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ধরে না খেয়ে থাকেন, তাহলে যেটা হবে যে বাচ্চাও কিন্তু খালি পেটে রয়েছে, কারণ বাচ্চা কিন্তু আপনার শরীর থেকে পুষ্টি নেই। এক্ষেত্রে আপনার শরীরে পুষ্টি না যাওয়া এর মানে কিন্তু বাচ্চার শরীরে শর্করার মাত্রা কমে যাওয়া, বাচ্চাও পুষ্টি পাচ্ছে না, যার কারণে বাচ্চা কিন্তু নড়াচড়াটা কমিয়ে দেবে। কারণ বাচ্চা শারীরিক দিক থেকে এনার্জি পাচ্ছে না, যার কারণে নড়াচড়াটা কম হবে। তো এই সময় কী করবেন, এই সময় 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু অবশ্যই খাবেন। সে হালকা কোনো খাবার হোক বা ভাত বা রুটি হোক, সেটা কিন্তু অবশ্যই খাবেন। এক্ষেত্রে আপনি কিছু না কিছু খেলে বাচ্চাও পুষ্টি পাবে, বাচ্চা নড়াচড়া ঠিক করবে। 2 নাম্বার, দেখুন গর্ভাবস্থায় আপনি যদি ঠিকঠাকভাবে জল না খান সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা কম নড়াচড়া করবে। কারণ গর্ভাবস্থায় আপনি যদি জল না খান সেক্ষেত্রে যেটা হবে যে বাচ্চার চারপাশে জলের মাত্রা, যেটাকে সাধারণত আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কিন্তু অনেকের ক্ষেত্রে কমে যায়। এটা কিন্তু মোস্ট কমন একটা সমস্যা, যেটা অনেকে বুঝতেও পারেন না। আপনি আজকে কম জল খেলেন, কালকেও কম জল খেলেন, পরশুদিনও কম জল খেলেন, এক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে করে বাচ্চার চারপাশে জলের মাত্রা কমতে থাকে, যার কারণে বাচ্চার নজরটা একসময় কমে যাবে, আর এক্ষেত্রে বাচ্চার মারাত্মক ক্ষতিও হতে পারে।
তার জন্য চেষ্টা করবেন সারাদিনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লিটার জল খাচ্ছেন কিনা এটি খেয়াল রাখুন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম লিকুইড জাতীয় খাবার, মানে যে খাবারগুলো খেলে আপনার শরীরে জলের চাহিদা মিটবে, যেমন ফ্রুট জুস রয়েছে, ডাবের জল রয়েছে, লেবু জল রয়েছে, ওআরএস রয়েছে, এগুলো কিন্তু খেতে থাকুন। যেগুলো খেলে আপনার শরীরে জলের মাত্রা বজায় থাকবে। আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া, বাচ্চার নড়াচড়া বিভিন্ন ধরনের সমস্যা, কিন্তু এমনকি বাচ্চার নড়াচড়াতেও সমস্যা হওয়া কিন্তু কম হবে। 3 নাম্বার, দেখুন গর্ভাবস্থায় আপনি যদি ভুলভাল পজিশনে উঠা বসা করেন, মানে অনেক মায়েরা রয়েছেন যারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন, আবার অনেক মায়েরা রয়েছেন যারা কিন্তু একই পজিশনে অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, কোনো কিছু কাটাকুটি করছেন বা রান্নাবাটি করছেন বা কোনো কাজ করছেন, সেখানে কিন্তু পেট মুড়ে বেশ বসে রয়েছেন। সেক্ষেত্রে যেটা হবে যে এই সময় বাচ্চার উপর কিন্তু চাপ পড়ছে। আপনি ভুলভাল পজিশনে উঠা বসা করলে বা বেশিক্ষণ ধরে একই পজিশনে দাঁড়িয়ে থাকলে, একই পজিশনে দীর্ঘক্ষণ ধরে বসে থাকলে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার উপর কিন্তু চাপ পড়ে। এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারে না। যার কারণে এই সময় পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে এই সময় কী করবেন, মাঝে মাঝে নিজের পজিশন চেঞ্জ করুন। 30 মিনিটের বেশি কোনো জায়গায় বেশিক্ষণ ধরে দাঁড়াবেন না, বা একই জায়গায় একই পজিশনে বেশিক্ষণ ধরে বসে থাকবেন না। এই জিনিসগুলো যেন বিশেষভাবে খেয়াল থাকে, মনে রাখবেন। 4 নাম্বার, দেখুন গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যারা কিন্তু খুব বেশি চিন্তা টেনশন করে থাকেন, বা অনেকে কান্নাকাটি করে থাকেন বিভিন্ন জিনিস নিয়ে, পারিবারিক বা পার্সোনাল কোনো দিক হোক, সেই বিষয়গুলো নিয়ে চিন্তা টেনশন করে থাকেন। তো যার কারণে কিন্তু এর পুরোপুরি এফেক্ট আপনার বাচ্চার উপর পড়ে, আর এর ফলেও কিন্তু বাচ্চার নড়াচড়াটা কমে যেতে দেখা যায় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে। এই কারণগুলো কিন্তু পুরোপুরি স্বাভাবিক কারণ, কমন কিছু কারণ, যেটা কিন্তু অনেক মায়েদের ক্ষেত্রে হয়ে যায়, আর যেটা কিন্তু আপনি টেরও পাবেন না। যার জন্য এই সময় চিন্তা টেনশন করাটা এড়িয়ে যান, এই সময় নিশ্চিন্তে থাকুন। এক্ষেত্রে আপনার বাচ্চা নড়াচড়াটা ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে করবে। এবারে বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে, মানে পা নিচে মাথা উপরের দিকে রয়েছে, এক্ষেত্রেও কিন্তু বাচ্চা কম নড়াচড়া করবে, কারণ পা নিচের দিকে রয়েছে, এক্ষেত্রে পা দিয়ে কিন্তু খুব একটা বেশি নড়াচড়া করতে পারে না। যার কারণে এই সময় আপনার ক্ষেত্রে বাচ্চা যদি কম নড়াচড়া করে, তাহলে কিন্তু বুঝে নিন যে আপনার ক্ষেত্রে বাচ্চা হয়তো উল্টো পজিশন রয়েছে। এছাড়াও যাদের ক্ষেত্রে প্লাসেন্টা এন্টেরিয়র পজিশন রয়েছে, মানে প্লাসেন্টা সামনের দিকে রয়েছে, গর্ভফুল সামনের দিকে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বাচ্চা নড়াচড়াটা কম ফিল হবে, কারণ এক্ষেত্রে বাচ্চা নড়াচড়া করছে ঠিকই, কিন্তু যে নড়াচড়া করছে সেটা কিন্তু প্লাসেন্টার উপর গিয়ে পড়ছে। এক্ষেত্রে আপনি কম বুঝতে পারবেন, তবে এই সময় কম বুঝতে পারবেন। তো এগুলো হলো স্বাভাবিক কিছু কারণ, যেগুলোর জন্য আপনি চিন্তা টেনশন করবেন না। বাচ্চা কিন্তু কিছু কিছু সময় ঘুমিয়ে থাকে, মানে অনেক বাচ্চা যেটা হয় যে পেটের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ঘুমিয়ে থাকে। সাধারণত পেটের মধ্যে বাচ্চা 30 থেকে 40 মিনিট পর্যন্ত ঘুমোতে পারে। এক্ষেত্রে আপনার বাচ্চা 1 ঘন্টা পর্যন্ত নড়াচড়া না করলে টেনশনে পড়বেন না। এক্ষেত্রে বিশেষ কিছু কাজ করতে পারেন, যেগুলো করলে বাচ্চা অনেক সময় নড়াচড়া করে উঠবে। যেমন এই সময় আপনি মিষ্টি জাতীয় কোনো খাবার খান, বা শরবত জল খান, বা কোনো ধরনের ফলের রস খান, বা কোনো ধরনের ফলের জুস খান। এক্ষেত্রে কিন্তু সামান্য মিষ্টির সংস্পর্শে কিন্তু যেটা হয় যে বাচ্চা কিন্তু নড়াচড়া করে ওঠে, কারণ এর মধ্যে শর্করা রয়েছে। শর্করা হালকা পেলেই সেই শর্করা কিন্তু বাচ্চার শরীরে যায়, আর বাচ্চা কিন্তু এনার্জি পেয়ে যায়, বাচ্চা নড়াচড়া করে উঠবে। 2 নাম্বার, এই সময় আপনি পেটের মধ্যে কিন্তু হালকা একটু টর্চ জ্বালিয়ে, মানে যেদিকে মানে পেটের মধ্যে হালকা একটু লাইট জ্বালিয়ে যদি দেখেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় যেটা হয় যে বাইরের আলো কিন্তু বাচ্চা খুব সহজে প্রেগনেন্সির 6-7 মাসে বাচ্চা কিন্তু খুব সহজে টের পেয়ে যায়। তো এই ক্ষেত্রেও বাচ্চা নড়াচড়া করে ওঠে। অথবা আপনি পেটের মধ্যে হালকা একটু হাত বুলিয়ে দেখুন, বাচ্চা নড়াচড়াটা করে উঠবে। তাছাড়াও আপনি এই সময় নিরিবিলি একটা পরিবেশে, শান্ত পরিবেশে বাচ্চা নড়াচড়াটা ফিল করার চেষ্টা করুন। মানে অনেক সময় যেটা হয় যে অনেক মায়েরা কিন্তু হাঁটাচলা করে, কাজ করে এতটা বিজি থাকে যে বাচ্চা নড়াচড়াটা খুব একটা বুঝতে পারে না। কিন্তু আপনি যখন শান্ত মেজাজে ঘরের মধ্যে থাকবেন, বাচ্চা নড়াচড়া ফিল করার চেষ্টা করবেন, অনেক সময় কিন্তু নড়াচড়াটা বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো করে দেখুন, মিনিমাম 2 ঘন্টা ধরে নড়াচড়া ফিল করুন। এক্ষেত্রে বাচ্চা যদি 3 থেকে 4 বার নড়ে উঠলো, তাহলে কিন্তু এটা পুরোপুরি স্বাভাবিক, ভয় পাবেন না। তারপর থেকে বাচ্চা নড়াচড়াটা ফিল করতে থাকুন। কিন্তু বাচ্চা নড়াচড়াটা যদি একদমই না ফিল হয়, এই সময় এমন কিছু কারণ রয়েছে যেগুলোর জন্য কিন্তু দেরি না করে আপনাকে ডাক্তারের জন্য যেতে হবে। তবে এইসব বুঝতে কিন্তু অনেক মায়ের সময় লেগে যায়। দেখুন, প্রথমত হলো গর্ভাবস্থায় যেটা হয় যে অনেক বাচ্চা কিন্তু নাড়ি পেঁচিয়ে যায়, গলার মধ্যে নাড়ি পেঁচিয়ে গেছে, যার কারণে নড়াচড়া কম করে দেবে। নড়াচড়া আস্তে আস্তে করতে করতে একদম নড়াচড়াটা বন্ধই হয়ে যাবে। এছাড়াও গর্ভাবস্থায় আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা যদি অতিরিক্ত কমে যায়, সেক্ষেত্রেও নড়াচড়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এমনকি গর্ভাবস্থায় যেটা হয় যে অনেক বাচ্চা কিন্তু গ্রোথ ঠিকঠাকভাবে হয় না, মানে ওজন যদি ঠিকঠাক সময় না হয়ে থাকে, সেক্ষেত্রেও সে বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারে না। এইসব কারণে এমন করতে পারে না। তাছাড়াও কোনো বাচ্চার যদি জন্মগত ত্রুটি থাকে, সেক্ষেত্রেও বাচ্চা নড়াচড়াটা কম হতে পারে। অথবা আপনার বাচ্চা যদি একের অধিক থাকে, মানে বাচ্চা যদি
টুইন্স থাকে বা ট্রিপল থাকে, আপনার গর্ভের মধ্যে 2টো বাচ্চা বা 3টে বাচ্চা থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নড়াচড়াটা আপনি কম বুঝতে পারবেন। তবে এই সব কারণের জন্য যেটা করবেন সেটা হলো এই সময় কিন্তু দেরি করবেন না। বাড়িতে বসে যে বাচ্চা নড়াচড়া ফিল করছেন সেটা করবেন না। আপনি এই সময় যেটা করবেন, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এক্ষেত্রে এই সময় বিশেষ কিছু জিনিস মনে রাখবেন, যেটা কিন্তু অনেক মায়েরা করে থাকেন। সেটা হলো বাচ্চার হার্টবিট আছে কিনা। অনেকের বাড়িতে তো এখন ডপলারিং থাকে, তো বাচ্চার হার্টবিট দেখার চেষ্টা করেন হার্টবিট আছে কিনা। না, বাচ্চার নড়াচড়ার আলাদা, হার্টবিট আলাদা। বাচ্চার হার্টবিট থাকলেও বাচ্চার নড়াচড়া নাও করতে পারে কিছু কিছু কারণের জন্য। যেমন বাচ্চার যদি গলায় যদি নাড়ি পিছিয়ে যায়, অথবা বাচ্চার চারপাশে যদি জল কমে যায়, বাচ্চার চারপাশে জলের মাত্রা অতিরিক্ত কমে যায়, যেটাকে সাধারণত অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, অলিগোহাইড্রোমোনিসিস বলে থাকি। এক্ষেত্রে বাচ্চা নড়াচড়া করবে না, কিন্তু বাচ্চার হার্টবিট থাকতে পারে। এক্ষেত্রে বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। এক্ষেত্রে বাচ্চার হার্টবিট দেখতে যাবেন না। এইসব কারণের জন্য দেখছেন যে বাচ্চা নড়াচড়া কোনো মতোই ফিল হচ্ছে না, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এই সময় একটুকু সময় কিন্তু নেবেন না। আবার অনেক মায়েরা যেটা করেন যে আজকে ফিল হলো না, ঠিক আছে সারা রাত্রেবেলা হয়তো নড়াচড়া ফিল হবে, রাত্রেবেলাও করলো না, ঠিক আছে কালকে যাব, আজকে কোনো টেনশন নেওয়া কোনো বিষয় নেই, কালকে হয়ে যাবে, এটাও করবেন না। আপনি যখনই দেখছেন যে বাচ্চা নড়াচড়াটা টের পাচ্ছেন না, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন যে ডাক্তারবাবুর কাছে যাওয়ার জন্য। কারণ আপনি যত তাড়াতাড়ি যাবেন, আপনার বাচ্চার ট্রিটমেন্টটা তত ভালো, তত তাড়াতাড়ি হবে। এই সময় ডাক্তারবাবুরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেন যে বাচ্চার কী সমস্যা হয়েছে, বাচ্চা ঠিক আছে কিনা, বাচ্চার কোনো ক্ষতি হয়েছে কিনা। এই বিভিন্ন বিষয়ে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে, কারণ এই সময় সামান্য ভুল কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতির কারণ হয়ে থাকে। তার জন্য এই বিশেষ জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাছাড়াও যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটা হাই রিস্ক প্রেগনেন্সি রয়েছে, মানে যাদের ক্ষেত্রে প্লাসেন্টা নিজের দিকে রয়েছে, বা কোনো ধরনের ব্লিডিং রয়েছে, বা কোনো ধরনের হাই রিস্ক ফ্যাক্টর রয়েছে, তারাও কিন্তু বাচ্চার নড়াচড়া একদমই টের না পেলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। তারা কিন্তু বাড়িতে যে প্রসেসগুলো বললাম বা রেমেডিসগুলো বললাম, সেগুলো কিন্তু করতে যাবেন না। তাদের ক্ষেত্রে বাচ্চা একটু ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে, তারা দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এই বিশেষ জিনিসগুলো কিন্তু গর্ভাবস্থায় অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন, প্রত্যেকটা গর্ভবতী মাকে। তার জন্য ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।